accused Sheikh Hasina. For all these 3 counts, we have decided with only one sentence, that is sentence of death. মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, সন্তোষ শহীদ পরিবার, ন্যায় বিচার প্রতিষ্ঠা বলছে রাজনৈতিক দল। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে জটিলতা, বলছেন আইনজীবীরা। কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান। রাজধানীর পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা, একজনকে ধরে পুলিশের সোপর্দ। সিলেটে ওয়ার্ক পারমিটের কথা বলে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ, প্রশাসনিক নজরদারির অভাব। এবং এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বীকে হারাতে মরিয়া হামজারা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা, আমি গালিব ইবনে রিয়াজ। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 4টিতে মৃত্যুদণ্ড ও 1টিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসি দেওয়া হয়েছে। তবে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল বলছেন শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদন। মানবতা বিরোধী অপরাধের বিচার শেষে এজলাস থেকে সরাসরি সম্প্রচারিত এক ঐতিহাসিক রায় একযোগে শুনল সারা বিশ্ব। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. বিচারের আদ্যপান্ত নিয়ে টানা 2.5 ঘন্টা ধরে চলা এই রায়ের শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান 453 পৃষ্ঠার এই রায়ের 6টি ভাগ পর্যায়ক্রমে যা পাঠ করবেন ট্রাইব্যুনালের বিচারকরা। কার্যত জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে কি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক প্রধান হত্যাযজ্ঞের উস্কানিসহ মানবতা বিরোধী নানা অপরাধ ব্যাপক ও সুপরিকল্পিতভাবে সংগঠিত করে মানবতা বিরোধী অপরাধ করেছেন তার প্রেক্ষাপট তুলে ধরেন বিচারকরা। পর্যবেক্ষণে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ছাত্রদের যৌক্তিক কোটা সংস্কারের দাবিকে পূরণ না করে উল্টো তাদেরকে হেয় ও হত্যা করার জন্য উস্কে দিয়েছিলেন তৎকালীন নির্বাহী ক্ষমতার অধিকারী এই 3 আসামি। অপরাধ প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে শেখ হাসিনার নিজের মুখে দেয়া হত্যাকাণ্ডের নির্দেশ, যা রাষ্ট্রীয় সংস্থা এনটিএমসিতে রেকর্ড হয় এবং পরবর্তীতে পুলিশের ফরেনসিক পরীক্ষায়ও সঠিক বলে প্রমাণিত হয়। She committed crime against humanity. শহীদ পরিবারের সদস্য, জুলাই অভ্যুত্থানের নেতা, আহত, মামলার সঙ্গে সম্পর্কিত সব পক্ষ, দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান। 1 নম্বর অভিযোগে 3টি মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে জানিয়ে আসামি শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেন। We do incline to award a single sentence, that is the sentence of imprisonment till natural death. অভিযোগ 2-এ শেখ হাসিনার টেলিফোন কথোপকথনে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে এবং মারণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশও প্রমাণিত হয়েছে আদালতে। মানবতা বিরোধী যে অপরাধের কারণে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। There are several counts. For one count, that is passing the order for deploying drones, helicopters and using lethal weapons to kill the protesters. We have decided to inflict her with only one sentence, that is sentence of death.
এই একই মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় হত্যাযোগ্য নিপীড়ন নির্মূলের ব্যাপক ভিত্তিক ও পদ্ধতিগত বাস্তবায়নের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড হয়। রাজসাক্ষী হয়ে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের স্বরূপ উন্মোচনে ভূমিকা রাখায় সাবেক পুলিশ প্রধানকে সর্বোচ্চ শাস্তি কমিয়ে 5 বছরের সাজা দেন আদালত। আমাদের অনুভূতি হচ্ছে অবিমিশ্র। আমরা কারো মৃত্যুদণ্ডে আনন্দিত যেমন নই, তেমনিভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই আগস্ট শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেন অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধে দেশের সাবেক কোনো প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড ঘোষণা দেশের ইতিহাসে এবারই প্রথম। বিচার কাজ সরাসরি সম্প্রচার সহ এরকম অনেক প্রথম ঘটনায় ঘটেছে এবারের বিচার প্রক্রিয়ায়। কিন্তু স্বচ্ছতা নিশ্চিতের এত সব উদ্যোগের বিপরীতে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রধান 2 আসামির পলাতক থাকা। রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তারা বলছেন, ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে তারা ভারত থেকে পলাতক আসামিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজহার লিমন, এখন, ঢাকা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে সন্তোষ জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল। তারা বলছে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই রায় ভবিষ্যতের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। শুধু তাই নয়, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথও বন্ধ হবে। রায় বাস্তবায়নে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিও জানায় দলগুলো। বিস্তারিত ওমর ফারুকের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বলেন, পতিত স্বৈরশাসক ও তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করার জনপ্রত্যাশা পূরণ হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দশরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে। এদিকে দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে রায় নিয়ে প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল বলেন, মানুষের আকাঙ্ক্ষা আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে পূরণ হয়েছে। সাবেক সরকার প্রধানের সর্বোচ্চ সাজার এই ঘটনা ইতিহাসে ন্যায় বিচার প্রতিষ্ঠায় মাইলফলক হিসেবেও চিহ্নিত হয়ে থাকবে। সরকার রাজনৈতিক দলের নয়, এখন বিচার ব্যবস্থা স্বাধীন। কোন পলিটিক্যাল পার্টি ট্রাইব্যুনালের উপরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এখন কোন রাজনৈতিক দল তো ক্ষমতায় নাই। জাতিসংঘের রিপোর্টে মানবাধিকার এবং গুম কমিশনের রিপোর্টের ডিটেলস প্রশ্নাতীতভাবে এই বিচার হচ্ছে স্বচ্ছ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ভিডিও বার্তায় বলেন, এই রায় দেশে স্বৈরতন্ত্র ঠেকাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। এই বিচারের মাধ্যমে আশা করি দেশে স্থিতিশীলতা আসবে এবং যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদের জন্য একটা স্পষ্ট বার্তা হয়ে থাকবে। রায়কে স্বাগত জানিয়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান। আমরা এই রায়কে স্বাগত জানাই। জুলাই বিপ্লবের হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের রায় আমরা আজকে পেয়েছি। বিকেলে বাংলা মোটর থেকে আনন্দ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। আতিক মিসবাহ, এখন, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা। দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। Of accused Sheikh Hasina and accused Asaduzzaman Khan Kamal in Bangladesh. শেখ হাসিনার বিরুদ্ধে 24 জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় রায় এলো ট্রাইব্যুনাল পুনর্গঠনের 397 দিনের মাথায়। গেল বছরের 17 অক্টোবর আনুষ্ঠানিক বিচার শুরু হয়। Accused Sheikh Hasina in defiance of the orders of the tribunal. সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ প্রমাণিত হয়েছে। একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড, বাকি 4টি অভিযোগে ফাঁসির আদেশ দেয়া হয়। Prime Minister Sheikh Hasina passed the direction. রায়ে ট্রাইব্যুনাল বলেন, শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সম্পদ সরকারকে জুলাই আগস্টের গণ আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের মধ্যে বন্টন করতে বলা হয়েছে। রায়ের পর ট্রাইব্যুনালে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শহীদ পরিবারের সদস্যরা। সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। যে রায় ঘোষণা হয়েছে, রায়টা আমরা সাধুবাদ জানাই। ফাঁসির রায় হয়েছে, আসাদুজ্জামান খানের ফাঁসির রায় হয়েছে, আমরা অনেক খুশি। শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ বলেন, এই রায় শহীদদের পরিবারের স্বস্তি নিয়ে এসেছে। আমরা খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি। সাবেক প্রধানমন্ত্রীর রায়ে সন্তুষ্ট হলেও সাবেক আইজিপি মামুনের সাজা নিয়ে আপত্তি জানান শহীদ পরিবারের সদস্যরা। 5 বছরের সাজা শোনানো হয়েছে, যেটাতে আমরা সন্তুষ্ট না, কারণ সে যতটুকু যা অপরাধ করেছে 5 বছর কিছুই না, আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড চাই। যে আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে আমরা কেউ খুশি না। এছাড়া ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে জুলাই অভ্যুত্থানের বিজয় হয়েছে। ভবিষ্যতে আমরাও যেন অপরাধ না করি, এরকম পথভ্রষ্ট হয়ে না যাই, এটা গোটা জাতির জন্য শিক্ষা। হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে। এক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দূষণদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি বলেন, এই রায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। প্রাথমিক প্রক্রিয়া তো ঐতিহাসিক রায়, এটা শুধু বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য। আমরা আল্লাহর শুকর আদায় করছি। শেখ হাসিনা মৃত্যুদণ্ডের আদেশের ঘোষণার সময় ট্রাইব্যুনালের ভেতরেই উল্লাস প্রকাশ করতে দেখা যায়। জাহিদ হাসান, এখন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়কে জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জাতিসংঘ। তবে কোনো পরিস্থিতিকেই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না বলেও জানায় সংস্থাটি। সোমবার জুলাই গণহত্যা মামলার শেখ হাসিনার রায় প্রকাশের পর জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা শামসাদানি এসব কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘ বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও এ ধরনের মানবতাবিরোধী অভিযোগের ব্যাপারে বরাবরই আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচার নিশ্চিতের কথা বলে এসেছে। রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের শাস্তি হওয়া দুঃখজনক উল্লেখ করে বলেন, কোনো প্রেক্ষাপটে মৃত্যুদণ্ডের পক্ষে নন তারা। জুলাই গণহত্যা মামলার প্রথম রায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর নতুন করে আলোচনায় তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া। রায়ের পরপরই দিল্লির কাছে প্রত্যাপনের আহ্বান জানিয়ে ঢাকা বলে, তবে ভারত এ বিষয়ে এখনও নীরব। এমন অবস্থায় আইনজীবীরা বলছেন, ভারতে বন্দী না থাকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে জটিলতা আছে। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। জুলাই গণহত্যার মামলার প্রথম রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি। অনেকেরই প্রশ্ন, কিভাবে শেখ হাসিনাকে দেশে এনে শাস্তি নিশ্চিত করা হবে।
রায় প্রকাশের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জুলাই অভ্যুত্থান ঘিরে হত্যাযজ্ঞ চালানোর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আর রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টা। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের। আমরা শেখ হাসিনাকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও। বিষয়টি তাদের নজরে এসেছে জানালেও কিছুই বলেনি শেখ হাসিনাকে দেশে পাঠানো প্রসঙ্গে। আইনজীবী শিশির মনিরের মতে ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যার্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় না থাকায় তাকে ফিরিয়ে আনায় রয়েছে জটিলতা। যদি এক্সট্রাডিশন করতে হয়, বিনিময় করতে হয়, তাহলে তার প্রধানতম শর্ত হলো বন্দী হতে হবে। বাংলাদেশে অনুপ চাটিয়া বন্দী ছিল, উলফা নেতা। এই জন্যই এক্সট্রাডিশন ট্রিটি এখানে অ্যাপ্লাই করা গেছে। এই এক্সট্রাডিশন ট্রিটি যদি ভারতের সঙ্গে বাংলাদেশ কার্যকর করতে চায় তাহলে তার আগে বন্দি স্ট্যাটাস অর্জন করতে হবে। মাঠে ঘাটে বক্তৃতা দিয়ে তো আর বন্দি বিনিময় হবে না, আর রাস্তা গরম করলেও বন্দি বিনিময় হবে না। বন্দি বিনিময় করতে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটার দুটো রাস্তা, এক হলো হাইলি এফিশিয়েন্ট ডিপ্লোম্যাটিক স্টেপ, আর সেকেন্ড হইল হায়ার্ড এফিশিয়েন্ট ল ফার্মকে এঙ্গেজ করে আইনি ফাইট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম মনে করেন ভারত যে কোনো ব্যক্তি নয় বরং দেশের বন্ধু, সেটি প্রমাণের এখনই সুযোগ। ভারত বাংলাদেশের বন্ধু, কোনো ব্যক্তির বন্ধু হতে পারে না। আমি আশা করি যে শেখ হাসিনাকে ফেরত প্রদান করেই ভারত সেই বন্ধুত্বের প্রমাণ দিবে। যদি ভারত ওনাকে ফেরত প্রদান না করেন, চুক্তি ভঙ্গ করে, তাহলে দুটা কাজ হবে। একটা হলো চুক্তিও ভঙ্গ হলো, দুটি হলো ভারত বাংলাদেশের বন্ধু না, ভারত শুধু শেখ হাসিনার বন্ধু, এটা প্রমাণিত হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দুদেশের পারস্পরিক সমঝোতার গুরুত্বও তুলে ধরেন আইনজীবীরা। অতএব তারা ফেরত পাঠাতে আইনত কোনো বাধা নাই। এখন ওনারা দিবেন কিনা এটা ওনাদের উপর। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকাটাই হত্যার কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। এই ঘটনায় একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা। বিস্তারিত দেখুন মাহফুজা বৃষ্টির প্রতিবেদনে। রাজধানীর পল্লবীতে একটি দোকানে ঢুকে কাছ থেকেই এভাবে গুলি করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। সিসিটিভি ক্যামেরার এই ছবিতে দেখা যায় গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাথায় হেলমেট পরিহিত 3 অস্ত্রধারী। ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোলাম কিবরিয়াকে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে, তবে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই সময় হাসপাতালে ভিড় করেন নেতাকর্মীরা। পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের কান্নায় ভারাক্রান্ত হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আমার কাছে তুই প্রোগ্রামে আমি যাবো না, আমার ছাড়াটা ভুল হয়ে গেছে আমার বাইরে। চাঁদাবাজদের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে কাজ করছে। আজকে আমার বাইরে, এই কারণে আমার বাইরে মাইরা ফেলা হয়েছে। দলের নেতাকর্মী ও স্বজনদের অভিযোগ, একটার পর একটা হত্যার ঘটনা স্বাভাবিক নয়। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও দাবি তাদের। তার বুকের ভিতরে গুলি, গুলির স্পটটা পেলাম। পরে ডাক্তারের কাছে কথা বলার পরে ডাক্তার বলল যে তার নিঃশ্বাস আগেই চলে গেছে। আমরা তো মনে করি এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদেরকে একের পর এক হত্যা করা হচ্ছে। যারা এর সঙ্গে দোষী তাদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এটার সুষ্ঠু বিচার হবে, এটা আমরা আশা করছি। দ্রুত খুনিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান দলের নেতাকর্মী ও স্বজনরা। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা। বিদেশে পাঠানোর নামে সিলেটে যেন থামছেই না প্রতারণার দৌরাত্ম্য। যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিটের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নানা ট্রাভেল এজেন্সি ও দালাল চক্র। অবৈধ এজেন্সির এমন বেপরোয়া প্রতারণায় ক্ষতিগ্রস্ত বৈধ ব্যবসায়ীরাও। আর প্রশাসনিক নজরদারির অভাবে বাড়ছে মানুষের আর্থিক ঝুঁকি বলছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ।
কিন্তু এর জায়গায় আরেকজনের সাথে কথা হয়েছে। চট্টগ্রামের জুরারগঞ্জের বাসিন্দা মোহাম্মদ শাহাদাত হোসেন দীর্ঘ 15 বছর প্রবাস জীবন শেষে দেশে আসেন 2022 সালে। মামলা প্রসেসিং আছে, উনি বলছে 25 লক্ষ টাকা পাবেন। প্রবাস জীবনের পুরো সঞ্চয় দিয়ে 2024 সালে নেক্সট কনসাল্টিং এজেন্সির সাথে ওয়ার্ক পারমিটে যুক্তরাজ্যে যাওয়ার চুক্তি করেন 20 লাখ টাকার বিনিময়ে। চুক্তি অনুযায়ী এজেন্সিকে সব টাকা পরিশোধ করলেও ভুয়া কাগজপত্র দেখিয়ে একসময় পালিয়ে যায় প্রতিষ্ঠানটি। বর্তমানে ঋণ আছে দিকে 10 লক্ষ টাকা আছে দিকে সুদের উপরে। পুরো জীবনের অর্জিত টাকা হারিয়ে এখন অনেকটাই নিঃস্ব শাহাদাত হোসেন। টাকা উদ্ধারেও মিলছে না কোনো সহযোগিতা। ব্যাংক থেকে অতিরিক্ত আরও অনেক টাকা আমাকে সুদ দিতে হয়েছে, যে টাকাগুলা রিলেটিভ থেকে টাকা আনছে সুদ দিতে হচ্ছে ওই টাকাগুলা, কিন্তু ওতে এগুলো কোনো রেসপন্সিবিলিটি না। এখন ফ্যামিলি চালানোতে এখন হচ্ছে সবচেয়ে একটা বড় কষ্ট করে। এখন এই একই প্রতিষ্ঠানে যুক্তরাজ্যে পাঠানোর নামে প্রতারিত হয়েছেন আরও অনেকেই। কেউ দিয়েছেন 30 লাখ, কেউ বা তার চেয়ে একটু কম। প্রতারিতরা বলছেন অনেক এজেন্সিতেই এরকম প্রতারণার শিকার হচ্ছেন তারা, যা দিন দিন বেড়েই চলছে। আমার লাখান আরও 10-12 জনের মেবি আরও বেশি হইব টাকা, 4-5 কোটি টাকারও বেশি হইব, তারা টাকা লইয়া গেছে। আর আমি যে হয়রানি হয়েছে আমার লাইফ ধ্বংস করে গেছে। কেন জেবা যারা আছেন আইন সংস্থা প্রয়োগকারী সংস্থা, তারা কাছে আসলে আমি জোর দাবি করলাম যে আসলে এরকম যারা বাটপারি করে, সিটিং করে, আসলে ফ্যামিলি হল ধ্বংস করে, কেন আইনগতভাবে যেটুকু দরকার একটা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। বেশ কয়েকজন গ্রাহকের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ যাচাই করতে গিয়ে সিলেটের রোজভিউ মার্কেটে দেখা গেল নেক্সট গ্রুপ এজেন্সির পরিচালক শাহ মোহাম্মদ ফজলুল কাদির সিদ্দিকী বর্তমানে রয়েছেন যুক্তরাজ্যে। মুঠোফোনে যোগাযোগ করলে বিষয়টি স্বীকার করে তিনি জানান, ব্যবসায় তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে যারা টাকা পাবে বলে দাবি করছে তাদের পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। আমি কিছু লস খাইছি, কারণ আমি যার সাথে কাজ করছি ইউকে তার লগে আমি কমিউনিকেশন পারলাম না। আস্তে আস্তে আমি দিব। এখন যদি কাস্টমার হইন ভাই আমি দিলাম না, তো প্রত্যেকে হইন ভাই আপনারা তো অভিযোগ করছেন, আর যেহেতু কমিউনিকেশন হয় তো এগুলো সুন্দর দেখাইল না, তো ঠিক আছে আমার আপনার কমিউনিকেশন করার দরকার নাই। এখন অভিযোগ করছেন, অভিযোগে নাই টাকা লিখে দিব না। এদিকে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বৈধ এজেন্সির চেয়ে অবৈধ এজেন্সি প্রতিনিয়তই প্রতারণা করছে মানুষের সাথে। প্রশাসনের কার্যকরী উদ্যোগ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরাও। সিলেট ট্রাভেলসের কোনো অভাব নেই, কিন্তু আমরা যারা বিদেশ যাওয়ার জন্য ট্রাভেলসে যাই, প্রথমে আমরা এটা জানার দরকার যে এই ট্রাভেলস কি গভর্নমেন্টের রুলস মেনে, গভর্নমেন্টের যে আপনার সিভিল এভিয়েশন সার্টিফিকেট এইটা আছে কি না, এইটা জেনে শুনে আমরা কোনো ট্রাভেলসের সাথে কোথাও যেতে চাইলে আপনার ওইটা প্রথমে দেখতে হবে। কিন্তু আমরা না দেখেই যাদের সাথে ব্যবসা করি ম্যাক্সিমামেরই কোনো ধরনের গভর্নমেন্টের অথরাইজ কোনো সার্টিফিকেট নেই। যারা ধরুন কোনো ধরনের কাগজপত্র নাই, ওরা ধরুন নামমাত্র একটা স্পেস নিয়ে এবং ভালো ডেকোরেট করে তারা মানুষকে ভুক্তভোগী করতেছে। এটা ব্যাপারে প্রশাসন যাতে জরুরি খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেয়। যদিও সাম্প্রতিক সময়ে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। বিভিন্ন বাসা বাড়ি ভাড়া নিয়ে, বিভিন্ন ফ্ল্যাট ভাড়া নিয়ে, অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে এই কার্যক্রম পরিচালনা করে। তো আমরা প্রতিটি ট্রাভেল এজেন্সিকে চিহ্নিত করা এবং শনাক্ত করতে আমরা চেষ্টা করব, করে অবৈধ যেগুলো আছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করি। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশের নামে প্রতারণা রুখতে যেমন জনসচেতনতা প্রয়োজন, তেমনি প্রশাসনিক কঠোর নজরদারির মাধ্যমে নিরোধ করতে হবে অবৈধ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের। গুলজার আহমেদ, এখন সিলেট। যোগদানের মাত্র 2 মাস 10 দিনের মাথায় বদলি হলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। সময়টা অল্প হলেও বিদায় নেওয়ার আগে একের পর এক বিতর্কে নাম উঠে আসে জেলার এই শীর্ষ কর্মকর্তার। নিয়োগ বাণিজ্য, উচ্ছেদ অভিযান ঘিরে অনিয়ম, এমনকি লালন সনৎসবে ইলিশ কেলেঙ্কারি, সব মিলিয়ে প্রশাসনের শীর্ষ আসন ঘিরে তৈরি হয় প্রশ্নের ঝড়। কুষ্টিয়া থেকে মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল আলিম। গত 28 আগস্ট কুষ্টিয়ায় জেলা প্রশাসক হিসেবে যোগ দেন আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। উনি দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই লালন স্মরণ উৎসব হয়। সেই আয়োজন নিয়ে দেখা দেয় বিতর্ক। সরকারি হিসাবে সাধুদের খাবারের জন্য বরাদ্দ ছিল প্রায় অর্ধ কোটি টাকা, যার বড় অংশ ব্যয় দেখানো হয় ইলিশ কেনায়। জেলা প্রশাসনের দাবি, ইলিশ কেনা হয়েছে প্রতি কেজি 3000 টাকা দরে। কিন্তু কুষ্টিয়া পৌর মাছ বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ওই সময় বাজার মূল্য ছিল 1100 থেকে 1200 টাকা প্রতি কেজি। কত বিল কি ইত্যাদি হীনতেন 7-17 কত দাম নিল না নিল, এটা যারা কমিটি করে করেছে তাছাড়া কারো ক্ষমতাও নাই বলা। লালনকে নিয়ে চুরি না হয় সেইটাই চাচ্ছি। লালনের যে উৎসব অনুষ্ঠানটা হয়, একটা দোল পূর্ণিমা আছে,
একটা মৃত্যু দিবস আছে, এই অনুষ্ঠানগুলোর জন্য আমরা ভালো চাই, ভালো হয়। জেলা অফিসের কিছু কর্মকর্তা আসছিল, ওনারা আমার থেকে 3টায় কেজি, 2টায় 800 গ্রাম 900 গ্রাম এমন সাইজের মাছ নিচ্ছিল। ওখানে নিচ্ছিল আপনার 1300 টাকা কেজি, 1200 টাকা কেজি। বিতর্ক এখানেই থেমে নেই। গেল 24 অক্টোবর কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ঘিরেও উঠে আসে চাঞ্চল্যকর অভিযোগ। সেদিন শহরের একটি বাড়িতে 25 থেকে 30 জন চাকরি প্রার্থীকে অ্যাম্বুলেন্সে করে এনে একই সঙ্গে প্রবেশ ও বের হতে দেখা যায়। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনুসন্ধানে জেলা প্রশাসক আবু হাসনাত সহ দুজনের নামও উঠে আসে তদন্ত প্রতিবেদনে। যেহেতু প্রশ্ন ফাঁসে একটা ঘটনা ঘটছে, কোনো না কোনো পর্যায় থেকে তো গাফিলতি ছিল। সামনে যখন আমরা অনুসন্ধান করব ওইখানে কারা এসেছে, কেন এসেছে, প্রতিটি বিষয় আমরা আমাদের অনুসন্ধানে নিয়ে আসব এবং এখানে কোন পর্যায়ে কারা জড়িত এই প্রশ্ন ফাঁসের সাথে সেগুলো চলে আসবে। এছাড়া তার বিরুদ্ধে শহরের কলেজ মোড় এলাকায় উচ্ছেদ অভিযানে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। স্থানীয়রা মনে করেন বদলি নয়, সুষ্ঠু তদন্তই পারে এমন অনিয়মের লাগাম টানতে। ডিসি বদলি হয়ে গেছে, আমরা এটা বদলি না, আমরা চাই যে এর সাথে জড়িত এবং আমাদের যে সাংস্কৃতিক রাজধানীর ভাবমূর্তি যারা নষ্ট করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। বারবার যদি ওনাকে এইভাবে ট্রান্সফার দিবে, উনি আসছে হচ্ছে পটুয়াখালী থেকে কুষ্টিয়াতে, আবার কুষ্টিয়াতে লঙ্কাকাণ্ড ঘটিয়ে আবার যাচ্ছে হবিগঞ্জে, এইভাবেই যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের 5ই আগস্টের যে নতুন সূচনা, নতুন ধারা যে আমরা তৈরি করার চেষ্টা করেছি, এটা তো আমরা এই বাংলাদেশ পাবো না। সড়ক বিভাগ কুষ্টিয়ার জমিতে যেন স্ট্রাকচার না হয় সেই বিষয়ে আমরা যৌথ পরিমাপের জন্য আমরা ইতিমধ্যে পৌরসভার বরাবর পত্র দিয়েছি। কুষ্টিয়ায় আসার আগেও বিতর্কিত ছিলেন এই কর্মকর্তা। পটুয়াখালী জেলায় দায়িত্ব পালনের সময় জমির ক্ষতিপূরণে 10% কমিশন নেবার দাবির অভিযোগে ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়েছিলেন তিনি। তার অধীনস্থ বা তার যাদের উপরে দায়িত্ব দিচ্ছে তারাও কিন্তু অবলীলায় দায়িত্বহীনতার কাজ করছে। আলটিমেটলি ব্লেমটা চলে যাচ্ছে জেলা প্রশাসকদের উপরে। সরকারি নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অভিযোগের বিষয়ে জানতে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। আমরা একজন প্রতিনিধি, মানে নিয়োগ তো দিচ্ছে তারা, মানে সিদ্ধান্ত সবকিছু বাস্তবায়ন তাদের। এখন কুষ্টিয়া। ফেনীতে শুরু হয়েছে রোপা আমন কাটা মৌসুম। জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে শহরের খেজুর চত্বর থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। ডালিম, হাটে শ্রমিকদের ভিড় কেমন দেখছেন আর জনপ্রতি মজুরি কেমন ধরা হচ্ছে? গালি, ফেনী শহরের চাং রোডের খেজুর চত্বরের যে হাটটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই হাটটিতে কোনো পণ্য বিক্রি হয় না। এখানে মানুষের যে শ্রম, সেই শ্রমের বিক্রি কিনি হয়। আমরা ফেনী শহরের চাং রোডের খেজুর চত্বর যে স্থানটিতে আছি, এই স্থানটিতে একদম কাক ডাকা ভোর, সেই ভোর থেকে কিন্তু একজন একজন করে মানুষ জড়ো হতে থাকে। সকাল 8টা পর্যন্ত এখানে প্রায় 1000 খানেক শ্রমিক জড়ো হয়, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, উত্তরাঞ্চলের দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম সহ এবং পঞ্চগড় এবং ঠাকুরগাঁও সহ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ফেনীতে আসেন। বিশেষ করে সারা বছরই এখানে কিন্তু শ্রমিকের হাটটি বসে। তবে এখন যে রোপা আমনের যে মৌসুম চলছে, এই রোপা আমনের মৌসুমে ধান কাটা যেসব শ্রমিক, সেসব শ্রমিকের এখানে কিন্তু আনাগোনা বেশি। আমরা কথা বলেছি এখানে যারা শ্রমিক নিতে এসছেন তাদের সাথে এবং যারা কাজ করতে যাবেন তাদের সাথে। এখানে দুই পক্ষেরই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যারা শ্রমিক আছেন তারা বলছেন যে মজুরি খুব কম, সেই যেই মজুরি রয়েছে সেই মজুরি দিয়ে তারা কাজ করতে কিন্তু তাদের পোষায় না। অপরদিকে যারা শ্রমিক নিতে আসছেন তাদের সাথেও আমরা কথা বলছি। তারা বলছেন যে বর্তমান যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতিতে একজন শ্রমিকের মজুরি এখান থেকে তারা নিতে হলে 700 থেকে 900 টাকায় নিতে হয়। 700 এবং 900 টাকায় মজুরিতে একজন শ্রমিক নেয়ার পরে যে ধানের যে দাম, সেই দামের সাথে তারা সামঞ্জস্য করতে পারেন না। অপরদিকে যারা শ্রমিক রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বর্তমান যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতিতে যারা জমির মালিক রয়েছে তারা অনেকেই 600 এবং 700 টাকায় শ্রমিক নিতে চান, কিন্তু এই দামে কিন্তু সারাদিনের একজন মানুষ কাজ করে কিন্তু তাদের যে খোরাকি এবং তাদের যে সংসার চালানোটাও দুঃসাধ্য হয়ে যায়। এখানে যারা শ্রমিক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেনীতে এসে কাজ করেন এবং
কৃষিকাজ থেকে শুরু করে নির্মাণ কাজ এবং অন্যান্য কাজ, সব ধরনের কাজই কিন্তু তারা করেন। তবে রাতে তাদের থাকার জন্য যে একটি ব্যবস্থা, সেই ব্যবস্থা নাই সরকার থেকে এবং পৌর প্রশাসন থেকে। যদি তাদের কোথাও রাতে থাকার ব্যবস্থা করা হয় এবং তাদের মজুরির ব্যাপারে নির্দিষ্ট ধরনের কোনো যদি সীমা নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে তারা স্বস্তি বোধ করবেন বলে তারা মনে করছেন। এই ছিল ফেনীর খেজুর চত্বর থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সুলাইমান ডালিম। মিয়ানমারের জলসীমা অতিক্রমের জেরে একের পর এক বাংলাদেশের জেলে ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। আতঙ্কে দিন কাটছে সীমান্তের হাজারো জেলে পরিবারের। গত 4 মাসে একজনকেও ফেরানো সম্ভব হয়নি। এমন বাস্তবতায় নতুন করে জেলেদের জলসীমায় না যেতে সতর্ক করেছে বিজিবি। আর আটক জেলেদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন। নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন এক পরিবারের 3 সদস্য। গেল 12 আগস্ট মাছ ধরার এক পর্যায়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন তারা। এ সময় তাদের সহ 5 জেলেকে ধরে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এরপর থেকে হদিশ নেই তাদের। ছেলে ইলিয়াস ও 2 নাতিকে নিয়ে দুশ্চিন্তায় বৃদ্ধা সম্বানু। স্বামী সন্তানের ফেরার আশায় পথ চেয়ে আছেন সম্বানুর পুত্রবধূ মাবিয়া খাতুন। ভেজা চোখে জানালেন দুঃসহ দিন যাপনের গল্প। আগে ধরে নিয়ে যাওয়া 124 জেলেকে কয়েক দফায় ফিরিয়ে এনেছে বিজিবি। তবে 18 জুলাইয়ের পর প্রায় 4 মাসে একজনকেও ফেরত দেয়নি আরাকান আর্মি। কোনো যোগাযোগ নাই, এই লোক তো আসে নাই, জীবতে নাই, না জানার কারণে। আর জেলেতে যারা আসি তারা অনেক কষ্ট আছি। দীর্ঘদিন মানুষ যোগাযোগ করতেছে, খোঁজ খবর নাই। এখন ওরা কি বাঁচে আছে কি মরে গেছে, বাংলাদেশের সরকার কোনো খোঁজ খবর নিতেছে না। আরাকান আর্মির হাতে 17 দিন জিম্মি থাকার পর বিজিবির মাধ্যমে ফেরত আসা জেলে মাহমুদুল জানালেন মাছ, জাল, জ্বালানি লুট ও জোর করে কাজ করানো সহ শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা। বিভিন্ন হুমকি তামকি দিছে ওরা। আবার প্রথম আমাদেরকে প্রথমে যেদিন নিয়ে গেছে এদিন একটা সাক্ষাৎকার নিয়েছে ওদের চ্যানেল থেকে। ওই সাক্ষাৎকারে ওরা আমাদেরকে বলতেছে আমরা যেভাবে বলবো এভাবে বলবেন, যদি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলেন তাহলে আপনারা জীবত ফিরে যেতে পারবেন না দেশে। বিজিবির তথ্য মতে বর্তমানে আরাকান আর্মির হাতে বন্দী আছেন 48 বাংলাদেশি জেলে। স্থানীয়দের দাবি 250-র বেশি রোহিঙ্গা জেলে রয়েছে তাদের হেফাজতে। বিজিবির দাবি কেউ ভুলবশত আবার কেউ চোরাচালানের জন্য ঢুকছেন দেশটির জলসীমায়। আমরা অনেক সময় দেখেছি বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর মতো ঘটনা দেখেছি, যে 4-5 দিন বা 7 দিনের জন্য অনুপস্থিত ছিল তারা জানিয়েছে, অফিসিয়ালি কোথাও নিখোঁজের কোনো অভিযোগ দাখিল করেনি, বাট এলাকায় জনশ্রুতিতে তারা বলেছে যে তারা অপহৃত হয়েছে। বাট এটাতে আমরা পরে দেখেছি তারা স্বইচ্ছায়, তাদের কোনো দুর্বিসন্ধি ছিল, তারা ওই অংশে গিয়েছে। তো এইটার বিভিন্ন বিষয় আছে, তবে অনেক ক্ষেত্রেই আরও বেশি মাছের আশায় সীমান্ত অতিক্রম করে ওখানে যাওয়ার একটা প্রবণতা আছে জেলাদের। প্রশ্ন উঠেছে 4 মাসে কি এমন ঘটেছে যে একজন জেলেকেও ফেরত আনা সম্ভব হয়নি। আরাকান আর্মির প্রচার মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কের দাবি বাংলাদেশ সরকারের কাছ থেকে যথাযথ সম্মান ও পারস্পরিক সাড়া না পাওয়ায় এখন অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনে বিচার করছে আরাকান আর্মি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নেওয়ার পরামর্শ এই নিরাপত্তা বিশ্লেষকের। যদি আরাকান আর্মির সাথে কোনো একটা চ্যানেল আমাদের খোলা থাকে বা থাকতো, তাহলে তাদের মাধ্যমে এই জেলেদের ফেরত আনা যেত বলে আমি মনে করি। হয়তো সেটাও নাই। এখন হয়তো ইউএনএইচসিআর আছে, জাতিসংঘের যে বিভিন্ন সংস্থা আছে, রেডক্রসের মাধ্যমে আমরা অ্যাপ্রোচ করতে পারি এই অসহায় জেলেগুলোকে মিয়ানমারের অর্থাৎ আরাকান আর্মির হাত থেকে উদ্ধার করা। সর্বশেষ গত 12ই নভেম্বর 2টি ট্রলার সহ 13 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। গ্লোবাল আরাকান নেটওয়ার্কের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে 18 জুলাই পর্যন্ত সময়ে 188 জন জেলে ও 30টি নৌকা ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্পের ২০ দফা প্রস্তাব অনুযায়ী গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পক্ষে রায় দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুদ্ধ পরবর্তী গাজায় স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী আইএসএফে কোন কোন দেশের সেনাদের অন্তর্ভুক্ত করা হবে তা প্রকাশ করেনি ওয়াশিংটন। এদিন গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, সোমালিয়া সহ নিরাপত্তা পরিষদের ১৩ সদস্য রাষ্ট্র। প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট না পড়লেও ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া ও চীন। তবে গাজায় ভিনদেশি সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের দাবি, যুক্তরাষ্ট্রের ওই ২০ দফা প্রস্তাবের মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার খর্ব করা হচ্ছে। গাজা উপত্যকা থেকে ধ্বংসস্তূপ সরাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন ফিলিস্তিনিরা। তাদের সহায়তায় পাশে রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সহ বেশ কয়েকটি এনজিও। তাদের এই ক্যাম্পেইনে ধীরে ধীরে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে অন্তর্ভুক্ত করতে পারবেন বলে প্রত্যাশা উদ্যোক্তাদের। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে চলছে গাজা যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যখন উপত্যকায় যুদ্ধবিরতি চলছে, তখন একাধিকবার উঠে এসেছে গাজা পুনর্গঠনের ইস্যু। গাজা থেকে ধ্বংসস্তূপ সরিয়ে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে দেয়া হয়েছে নানা ফর্দ। গেল ফেব্রুয়ারিতে গাজা পুনর্গঠনের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, উপত্যকাটি থেকে ৫০ মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে অন্তত ২১ বছর, আর এতে খরচ হবে বিলিয়ন বিলিয়ন অর্থ। যদিও এর অর্থায়নে সম্মত নয় আরব দেশগুলো। আর গেল অক্টোবরে বিশ্বব্যাংক জানিয়েছে $৭০ বিলিয়ন খরচ হবে গাজা পুনর্গঠনে। এত অসম্ভবের মাঝে আশার আলো দেখালো খোদ গাজাবাসী। বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সেখান থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজে লেগে পড়েছে তারা। জাতিসংঘের উদ্যোগে শনিবার থেকে ক্যাম্পেইনে অংশ নেন কয়েকশো ফিলিস্তিনি। اليوم هذه الرسالة من خلال هذا التنسيق والعمل المشترك مع بلدية غزة والغرفة التجارية وشبكة المنظمات الأهلية وزملائنا। গাজায় গেল ২ বছরে ৬০ মিলিয়ন টনের বেশি কংক্রিট ও আবর্জনা তৈরি হয়েছে। গাজাকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে তার সরানোর কাজ অব্যাহত থাকবে বলে জানায় এর উদ্যোক্তারা। We're cleaning. We are providing dignity again to the people to stay and continue living in their city. এই ক্যাম্পেইনে ধীরে ধীরে গাজার বিপুল সংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করার প্রত্যাশা সংশ্লিষ্টদের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। ভয়াবহ খরা ও অনাবৃষ্টিতে তীব্র পানির সংকটে ভুগছে ইরান। ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে রাজধানী তেহরান খালি করার সতর্ক বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। পানির উৎস শুকিয়ে যাওয়ায় দুর্বিষহ জীবন কাটছে তেহরানের ১ কোটির বেশি বাসিন্দার। ইরানের মোট পানি সরবরাহের ১৯টি জলাধারের প্রায় ১০% শুকিয়ে গেছে। আরও জানাচ্ছেন তানভীর জনি। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানির সংকটের মুখে ইরান। রেকর্ড তাপমাত্রা ও বিদ্যুতের ঘাটতিতে গ্রীষ্মের পর সংকট তীব্র হয়েছে। এছাড়া দীর্ঘস্থায়ী খরার মধ্যে পানির অতিরিক্ত ব্যবহার, অদক্ষ সেচ ব্যবস্থা এবং পানি বণ্টনে অব্যবস্থাপনায় এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। দেশটির অর্ধেকের বেশি অংশে গেল কয়েক মাসে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। গত ১ শতাব্দীর মধ্যে রাজধানী তেহরানের বৃষ্টিপাত সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। পানির জন্য পুরোপুরিভাবে নির্ভরশীল শহরের বাইরে ৫টি জলাধারের স্তর নেমে গেছে ৪৩%। একসময় এসব জলাধারের পানির ধারণ ক্ষমতা ছিল ৫০ কোটি ঘনমিটার, এখন তা নেমে এসেছে অর্ধেকে। এমন অবস্থায় পানি সংরক্ষণে প্লাস্টিক ট্যাঙ্কের বিক্রি বেড়েছে বহুগুণ। الان ما در 6مین سال خشکسالی هستیم و همونجوری هم که تلویزیون و جای مختلف دارن اعلام میکنن که খাবার ও ব্যবহারের পানির তীব্র সংকটে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে ১ কোটির বাসিন্দার শহর তেহরান। ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে রাজধানী খালি করতে হবে বলেও সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। اگر باران نباره ما در تهران در آذر ماه باید جیره‌بندی کنیم. تازه معلومه جیره‌بندی کردیم اگر بازم نباره که دیگه اصلا آب نداریم. باید تهران رو خالی کنن.
ট্যাপে পানি নেই। তীব্র পানির সংকটে অসন্তোষ দেখা দিয়েছে রাজধানীবাসীর মধ্যে। এই অব্যবস্থাপনার জন্য অনেকে সরকারকে দোষারোপ করছেন। آب از دریا برداریم جمعیت هم کشیده بشه به اونجا آب از اینجا از مرکز شهر برداشت شیوانه ولی به نظرم بارور کردن ابرها هم یکی از راه حلاییه که باید بهش پرداخته بشه همونطور که تو خیلی از کشورها اومدیم تانکر بگیریم که حداقل یه ذخیره داشته باشیم که اگه قطع شد که دیگه لنگ نشیم بالاخره সংকট শুধু তেহরানেই নয়, ইরানের মোট পানি সরবরাহের 19টি জলাধারের প্রায় 10% শুকিয়ে গেছে। 40 লাখ জনসংখ্যার ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে পানির মজুত নেমেছে 3%। অনাবৃষ্টি ও খরায় শুকিয়ে গেছে দেশটির সবচেয়ে বড় উর্মিয়া লেক। এমন অবস্থায় কৃত্রিম বৃষ্টি নামিয়েও সংকট সমাধান করতে পারছে না ইরান। এদিকে পানির সংকটে হাহাকার করছে ইরানের বাসিন্দারা। তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। দুর্দশা কাটিয়ে উঠতে সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করছেন তেহরানবাসী। সালেহ মাজারে আয়োজিত বিশেষ প্রার্থনায় অংশ নেয় শত শত ইরানি। از خدا درخواست می‌کنیم که لطف و رحمتشون رو به ما ارزانی کنن. توی شرب هم حالا ممکنه مثلا به مردم فشاری بیاره توی کمبود آب شرب و اینا بود ولی من خاطرم خیلی نیست و اولین نماز بارانی بود که می‌خوندن. স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এবছর ইরানে বার্ষিক বৃষ্টিপাত হয়েছে মাত্র 152 মিলিমিটার, যা গেল 57 বছরের গড় বৃষ্টির চেয়ে 40% কম। তানভীর চানি, এখন বিশ্ব। এবার খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। যদিও দুই দলই এরই মধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে, তবুও ফুটবলে এই দুই দল মাঠে নামা মানেই বাড়তি উন্মাদনা। ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে আবারও ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টেবিলের তলানিতে থাকায় দুই দলেরই মূল পর্বের টিকিট হাতছাড়া হয়েছে অনেক আগেই। তবুও মর্যাদার লড়াইয়ে অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ। ম্যাচ সামনে রেখে দুই দলই শেষ দিনের অনুশীলন সেরেছে। বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ার কারবেরা অবশ্য জোর দিচ্ছেন ডিফেন্সিভ ডিসিপ্লিন আর দ্রুত কাউন্টার অ্যাটাকে। দলের ভরসা হামজায় থাকবে বিশেষ নজর। নিজেদের ডিফেন্স সামলানোর পাশাপাশি বিপক্ষ দলের ডিফেন্স ভেঙে গোল করতে পারায় বাংলাদেশ পাবে বাড়তি সুবিধা। শেষ কয়েক ম্যাচে অধিনায়ক জামাল ভুঁইয়াও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা, যদিও কাবরেরা তাকে শুরুর একাদশে রাখেন না। তবে এই ম্যাচে ভারতকে ভড়কে দিতে জামাল হতে পারেন তুরুপের তাস। সমিত সোমদের সাথে কিউবা মিচেলের অন্তর্ভুক্তি মাঠকে করবে আরও শক্তিশালী। নজরে থাকবেন জায়ান আহমেদও। তার গতি আর ড্রিবলিং দক্ষতা বাংলাদেশ দলে আরও প্রাণ সঞ্চার করবে। তবে ম্যাচে চিন্তার কারণ হতে পারে রক্ষণ ভাগ। সাম্প্রতিক ম্যাচগুলোতে শেষ দিকে গোল খাওয়ার নজির থেকে বের হতে পারেনি বাংলাদেশ। তাই এই জায়গায় আরও মনোযোগী ফুটবলাররা। গোলকিপিং পজিশনে মিতুল মার্মার পারফরমেন্সও প্রশ্নবিদ্ধ, যে কারণে ম্যাচে এই জায়গায় পরিবর্তন আসলে অবাক হওয়ার কিছুই থাকবে না। অন্যদিকে শক্তিশালী দল নিয়েই বাংলাদেশে এসেছে ভারত। দলে নিয়ে এসেছেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রায়ান উইলিয়ামসকে। তবে ফিফার অনুমতি জটিলতায় তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু না থাকলেও প্রাপ্তির খাতায় রয়েছে যোগ করার সুযোগ, যা পূরণ হতে পারে জয় দিয়েই। এই ম্যাচে অন্তত একটি জয় দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের শেষটা সুন্দর করতে চাইবে হামজা জামালরা। সেটাই প্রত্যাশা বাংলাদেশের অগণিত ফুটবল ভক্তের। রেজাউল করিম, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। শিরোনামগুলো আরো একবার। Accused Sheikh Hasina, for all these 3 counts, we have decided with only one sentence, that is sentence of death. মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, সন্তোষ শহীদ পরিবার। ন্যায় বিচার প্রতিষ্ঠা বলছে রাজনৈতিক দল। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে জটিলতা, বলছেন আইনজীবীরা। কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান। রাজধানীর পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা, একজনকে ধরে পুলিশের সোপর্দ। সিলেটে ওয়ার্ক পারমিটের কথা বলে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ, প্রশাসনিক নজরদারির অভাব। এবং এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বীকে হারাতে মরিয়া হামজারা।
শেষ করছে এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।